এসএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থীরা তোমরা বোর্ড পরীক্ষার খাতায় কিভাবে লিখলে বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি মার্ক পাবা। দেখো, যখন আমরা কোনো একটা স্কুল পরীক্ষায় আমরা পরীক্ষা কেন্দ্রে লিখি তখন আমাদের রোল 1 রোল 2 এরা কিন্তু তুলনামূলক এমনিই মার্ক বেশি পায়। শিক্ষক যখন দেখেন ক্লাস 1 ক্লাস 2 এদের খাতা, তখন কিন্তু শিক্ষকের কাছে আগে থেকেই জানে যে এই শিক্ষার্থীগুলো ভালো, তখন কিন্তু মার্ক বেশি দেয়। এই যে একটা টেকনিক যে শিক্ষকের কাছে আগে থেকেই বোঝা যে আমি ভালো স্টুডেন্ট, শিক্ষকরা কিন্তু তাদেরকে অটোমেটিকলি মার্ক বেশি দেয়। কিন্তু বোর্ড তো তখন এই জিনিসটা বুঝবে না। তো বোর্ডকে আমরা কিভাবে বুঝাতে পারি, আমাদের খাতায় কোন কোন জিনিসগুলো রেখে আমরা বোর্ডকে বুঝাতে পারি যে আমাদের এই শিক্ষার্থীগুলো ভালো, এবং শিক্ষক তো যখন এই বিষয়টা বুঝতে পারবে তখন তো অটোমেটিকলি মার্ক বেশি দিবেন। এখন সেটা উপায় কি? সেটার উপায় হলো বোর্ড পরীক্ষায় এমন কিছু ভাবে লেখা যা অন্যদের থেকে ডিফারেন্স, এবং এমন ভাবে উপস্থাপনা করা যা দেখলে শিক্ষকের মনে হবে যে এই খাতায় 2 মার্ক বেশি দিই। এখন আজকে আমি এই টপিকগুলো নিয়ে তোমার সাথে আলোচনা করব, যেন সামনের বোর্ড পরীক্ষায় তোমার অন্তত একটা ভালো মার্ক আসে, যেন একটা ভালো কিছু করতে পারো। এবং বোর্ড পরীক্ষায় এই যে 12টা জিনিস তোমাকে দেখাবো, এই 12টা জিনিস যদি খেয়ালে রাখো, তোমাকে আমি আশ্বস্ত করতে পারি যে বর্তমান তুমি যা মার্ক পাচ্ছ তার থেকে বোর্ড পরীক্ষায় বেশি মার্ক পাবা। অনেকে বলে বোর্ডে মার্ক দেয় না, বোর্ডে নাকি স্কুল পরীক্ষার মতো লিখলে মার্ক দেয় না। আসলে বোর্ড পরীক্ষায় লেখারও একটা সিস্টেম আছে, বোর্ড পরীক্ষায় লেখারও একটা নিয়ম আছে। সেই নিয়মগুলোকে যদি আমরা ফলো করে লিখি, গ্যারান্টি বোর্ড পরীক্ষা আমাদের তার থেকে বেশি মার্ক দেবে, স্কুল পরীক্ষাতে বেশি মার্ক দেবে। কি কি বিষয়? তো চলো, আমরা যেমনটা তোমাকে শুরুতেই বললাম যে আমরা এখানে কিন্তু বুঝতে পারবো না যে আমরা কিন্তু স্কুলের বোর্ড না, ঠিক আছে, আমাদের রোল 1 2 এর তা কিন্তু না। তাহলে সেক্ষেত্রে কিন্তু স্কুল পরীক্ষায় রোল 1 2 এরা কিন্তু অটোমেটিকলি মার্ক বেশি পায়। এখন আমরা তো জানি যে আমরা কিন্তু বোর্ড পরীক্ষাকে বোঝাতে পারবো না যে আমার রোল 1 ছিল, তো আমরা কিভাবে বোঝাবো? সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম সিক্রেট টপিক হলো টপার যারা রয়েছে, টপার স্টুডেন্টের কিছু ফর্মুলা আছে, তারা কিছু ফর্মুলা মেনটেন করে, যে ফর্মুলাগুলোর মাধ্যমে শিক্ষকরা সেই জায়গায় বুঝতেই পারে যে এরা হলো টপার ছিল, এরা টপার। টপারদের খাতা দেখলেই শিক্ষকরা বুঝতে পারে এরা টপার। কিভাবে? তারা কি সব সঠিক লাগে এই জন্য না, তাদের বেশ কিছু জিনিস আছে যার মাধ্যমে কিন্তু হয়। তো এখন প্রশ্ন হলো, সর্বপ্রথম টপিক আসবে সাইজ। বোর্ড পরীক্ষার খাতায় সাইজ ম্যাটার করে, ঠিক আছে? বেশি লিখলে বেশি মার্ক পাবা। এখন প্রশ্ন হলো, তাই বলে তোমরা এমনভাবে লিখবা না, যেমন অনেক লেখে, অনেকে বড় বড় করে লেখে, অনেকে বড় বড় করে লেখে পেজ ভরে, আবার এখানে 2 লাইনের গ্যাপ দিয়ে আবার লেখে, আবার 2 লাইনের গ্যাপ দিয়ে এইভাবে লেখে, এক পৃষ্ঠায় সর্বোচ্চ 7 থেকে 8 লাইন লেখে। তো এইভাবে লিখে কি বেশি লিখলে কি মার্ক পাবা? 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা লিখলে কি বেশি মার্ক পাবা? না। সেক্ষেত্রে উত্তর হবে না, এইভাবে না। সাইজ বেশি হলে মার্ক বেশি পাবো অটোমেটিক। কেমন? যেমন বাংলাতে, তা সমাজবিজ্ঞানে, তারপর রয়েছে বায়োলজিতে, ভূগোল। তো এই যে বিষয়গুলো যেগুলো লিখিত মার্ক, এই সাবজেক্টগুলোতে অটোমেটিকলি বেশি লিখলে বেশি মার্ক পাবা। তবে তাই বলে এরকম অদ্ভুতভাবে লেখা যাবে না যে একটা ওয়ার্ডের মধ্যে 8টা ওয়ার্ডও আটে নাই, এগুলোর মধ্যে তুমি 8টা লাইনও লেখো নাই, এইভাবে বেশি লেখা যাবে না। লেখার সাইজ বড় করে বড় এরকম না। তো কথা হলো কিভাবে লিখলে আমরা বোর্ড পরীক্ষায় বেশি মার্ক পাবো? সেক্ষেত্রে সর্বপ্রথম কথা আসে, তোমার যে লেখার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বজায় রাখবা। তুমি যেভাবে নর্মালি লেখো সেইভাবে নর্মালি লিখবা, নর্মালি। কিন্তু যদি তুমি পরীক্ষার কেন্দ্রে 2 পৃষ্ঠা লেখো, সেক্ষেত্রে বোর্ড পরীক্ষায় যে 2.5 পৃষ্ঠা আরও হাফ পৃষ্ঠা লিখে আসবা, তাহলে কিন্তু তুমি বেশি মার্ক পাবা। শুধু বেশি বেশি লিখলেই হবে না, যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, এই ধরনের জিনিসগুলো লিখলে হবে। আমরা সবাই জানি যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম আমাদের সবার জন্য, সকল শিক্ষার্থীরা এই কাজই করে। উদ্দীপক যা পায়, বাংলা টাংলা যেগুলো আছে, উদ্দীপক ধপা ধপ লেখে। এখন প্রশ্ন হলো, এই কাজটা তো সবাই করে, অর্ডিনারি স্টুডেন্টরাও করে, তাহলে এখানে তুমি ডিফারেন্স কি? ডিফারেন্স হলো, তুমি যখন সাইজ বেশি বানাবা তখন মনে রাখতে হবে এই সাইজের মধ্যে যেন ইনফরমেশন বেশি থাকে, এই সাইজটার মধ্যে যেন ইনফরমেশন বেশি থাকে। একটা শিক্ষার্থী যখন লিখবে তখন কিন্তু সেই শিক্ষার্থীগুলো কিভাবে লিখবে, তারা কিন্তু মানে যা মনে চাবে তাই লিখবে। কিন্তু তুমি চেষ্টা করবা যে প্রথম প্যারার মধ্যে সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়ার, সেকেন্ড প্যারার মধ্যে তুমি কি তোমার ওই বই সম্পর্কে, সাপোজ ধরলাম আমি একটা, ধরো তোমাদের যে গল্পটা আছে পর্তুপকার অথবা বই পড়া অথবা অবাগের স্বর্গ, যে গল্পগুলো আছে, ধরলাম নিম গাছের বই থেকে তুমি যতটুকু পড়ছো, নিম গাছ তুমি যতটুকু পড়ছো, তুমি যতটুকু ইনফরমেশন জানো বা যতটুকু তোমার জানা আছে অতটুকু এখানে বসিয়ে দাও। তারপরে তুমি উদ্দীপক লিখবা, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, সমস্যা নেই, উদ্দীপক লিখবা, কিন্তু একবারে হুবহু লিখবা না। অর্ডিনারি ছাত্ররা কি করে, উদ্দীপক লেখে ঠিকই কিন্তু একবারে হুবহু, তুমি তা করবে না। উদ্দীপক আগে পড়বা, পড়ে তুমি যে জিনিসটা বুঝতে পারলা ওই মেন থিমটা তুমি এখানে উদ্দীপকে লিখে দিবা, তখন শিক্ষক বুঝতে পারে এটা বেটার। তো এইভাবে তোমাকে যত বেশি পারো ইনফরমেশন কালেক্ট করে লেখা বাড়াতে হবে।
যদি লেখা, সাপোজ আমি যদি ইংরেজির কথা বলি, ইংরেজি ডায়লগ, এই ভিডিওর আগে হয়তো ডায়লগ তোমরা 1 পৃষ্ঠা সর্বোচ্চ 2 পৃষ্ঠা লিখতা, বাট আমি যদি তোমাকে বলি ডায়লগ তুমি 3 পৃষ্ঠা লেখো, 4 পৃষ্ঠা লেখো, 3 পৃষ্ঠা ডায়লগ লেখো, 3 পৃষ্ঠা লেখো, দেখো 10-এর মধ্যে 9 দিবে, একবারে গ্যারান্টি 9 দিবেই। মানে যখন শিক্ষকরা দেখে যে এই ছাত্রগুলো লেখা সুন্দর, লেখা বেশি লিখছে, তখন শিক্ষকরা কাটার আগে ভাবে, তখন শিক্ষকরা অটোমেটিক্যালি সেখানে কিন্তু মার্ক দেয়। তাই সাইজ বেশি করতে হবে, ইনফরমেশন বেশি দিতে হবে। আউল ফাউল লিখলে মার্ক পাবে না, যত বেশি ইনফরমেশন দিবা তত। একবারে বইয়ের হুবহু দিতে হবে এরকম কিছু না, তুমি নিজের মতোই করে দাও, কিন্তু ওই বই থেকে তুমি যা জানো সেই ইনফরমেশনগুলো এগুলো দাও। প্রয়োজনে আদার্স কোনো জায়গা থেকে ইনফরমেশন নিয়ে ওখানে বসাও, বাট ইনফরমেশন বেশি দিতে হবে, ঠিক আছে? ওকে, এর পরবর্তী টপিক হলো আন্ডারলাইন উইথ কালার পেন্ট। এখন এক ধরনের শিক্ষার্থী কেমন আন্ডারলাইন, কেমন ধরো আমি লিখলাম কোশ্চেন নাম্বার 1 অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, এরকম লিখলাম। লেখার পর আমি একটা নীল কালি ইউজ করে এখানে আন্ডারলাইন করলাম, ঠিক আছে? এখানে হয়তো নীল কালি দিয়ে 2টা স্টার দিলাম, এখানে নীল কালি দিয়ে 2টা স্টার দিলাম, ঠিক আছে? তো এই যে লেখার একটা সৌন্দর্য, এই কারণে কিন্তু অনেকে মার্ক বেশি পায়। এখন এক গ্রুপের শিক্ষার্থীরা আমাকে বলবে, ভাইয়া এইটা কোন ধরনের কথা? আমরা তো জানি যে কালারফুল যদি আমরা কলমগুলো ইউজ করি তাহলে এক্সপেল। তুমি কি জীবনে শুনছো, কখনো শুনছো যে শিক্ষককে আসলে এত চিপ মেন্টালিটি হতেই পারে না? একটা কথা মনে রাখবা, তোমরা যতই বলো যে মেকআপ ভালো না, কিন্তু দেখবা যারা মেকআপ করে সুন্দর করে সেজে আসে তোমার কিন্তু তাকেই ভালো লাগে। বিষয়টা অনেকটা এরকমই। শিক্ষকরা তোমাকে এই জিনিসটা যা সাধারণ নির্দেশনা অনুসারে দেয়, কিন্তু যখন তুমি খাতাটাকে সুন্দর করে উপস্থাপনা করবা, যখন খাতাটাকে সুন্দর করে উপস্থাপনা করবা, তখন শিক্ষক কিন্তু সুন্দরের পূজারী। তো তিনি কিন্তু সুন্দর খাতাতে বেশি মার্ক দেবে, এইটাই স্বাভাবিক। কখন আমি এত চিপ মেন্টালিটি কোনো শিক্ষকের কথা জীবনে আমার লাইফে এখন পর্যন্ত শুনি নাই যে কালার করার কারণে বা কালার পেন্ট ইউজ করার কারণে ওই খাতাকে এক্সপেল করে দিছে বা ওই খাতায় মার্ক কম দিছে। আমি উল্টায় বরঞ্চ দেখছি যেই খাতাগুলো 99, 98, 97 পায়, তাদের কাছে এই আন্ডারলাইন করা থাকে, তাদের কাছে এরকম 2টা স্টার, এরকম বিভিন্ন ডিজাইন করা থাকে। তো এই ডিজাইনগুলো তোমরা কালারফুল, অন্তত নীল কালারটা ইউজ করতে পারো। তো এই কালারফুল করবা, আন্ডারলাইন করবা কালারফুল দ্বারা পয়েন্টগুলোকে। তারপরে নো কাটিং লাইন, লাইনগুলোকে কাটাকাটি করবা। কিছু কিছু শিক্ষার্থী আছে এই লেখাটা লিখছে এমনভাবে কাটে, এইভাবে 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 এমনভাবে কাটে, মানে আখেরি কাটা। এখানে কি লিখছে বোঝা সম্ভবই না। এখন এমনি তো প্রথমত কথা কাটাকাটি না করলেই ভালো হয়, একান্ত না করলে ভালো হয়। কাটাকাটি করা মানে মার্ক কমান দেওয়া, সোজা কথা। তাই বলি কি আমরা ভুল লিখে আসবো? না, ভুল লিখে আসা যাবে না। তখন কি, এখন সাপোজ কোনো কারণবশত তুমি একটা জিনিস লিখছো, এখন ভুল হয়ে গেছে, 1 দাগ দিয়ে কাটো, 1 দাগ দিয়ে কেটে দাও, বাট চেষ্টা করবা যেন খাতার মধ্যে কাটাকাটি না হয়। কাটাকাটি করলে মনে রাখবা যে ওইখানে যদি তুমি 10 পাইতা, সেখানে তোমার 9 হয়ে গেল, 1 মার্ক কমে গেল। কাটাকাটি করবা না। এর পরবর্তী টপিক নিয়ে কথা বলবো। এরপর হলো প্যারা করে লেখো। এখন প্যারা করে লেখো মানে কি? একমাত্র প্যারাগ্রাফ আছে যেটাকে প্যারা করে লেখা যাবে না। একমাত্র প্যারাগ্রাফ ছাড়া যত কিছু আছে সব কিছু প্যারাগ্রাফ করে লিখতে হবে। তোমরা জানো যারা কম্পোজিশন আমরা লিখি, আমরা কিন্তু পয়েন্ট, ইন্ট্রোডাকশন এগুলো এইভাবে পয়েন্ট আকারে দিই, কিন্তু বর্তমানে কিন্তু এখন প্যারা বাই প্যারা করে লিখতে হয়। এখন প্যারা কি? প্যারা করে লিখলে শিক্ষকরা এখানে মার্ক দেয়। প্যারাগ্রাফ ছাড়া বাকি জিনিসগুলো তুমি প্যারা করে লিখবা। এখন সাপোজ তোমার একটা আসছে, যে কোনো কিছু ধরে নাও, ধরো আমি গ ঘ প্রশ্ন উত্তর করবো, আমি ধরলাম আমি গ নাম্বার উত্তর করবো, আমি ঘ নাম্বার উত্তর করবো। গ নাম্বারে আমি প্রথম লাইনে 1 থেকে 2 লাইনের মধ্যে ফার্স্ট মেন উত্তর দিয়ে দিব। তারপরে একটু স্পেস দিয়ে একটা প্যারা দিব, যে প্যারাটা দিব বইয়ে ওই সম্পর্কে, ওই প্রশ্ন সম্পর্কে আমি যতটুকু পড়ছি বা ওই গল্প সম্পর্কে আমি যতটুকু পড়ছি, বইয়ে আমি 4 থেকে 5 প্যারা সেভাবে দিব। এর পরবর্তীতে আমি এসে আরেকটু দূরে এসে প্যারা, তোমার উদ্দীপক থেকে যতটুকু বুঝছি অতটুকুকে আমি আর একটা প্যারা দিব, ঠিক আছে? তো এই যে এইভাবে লিখলে তোমার এই প্যারা করে লিখলে মার্ক কিন্তু বেশি আসে, ঠিক আছে? প্যারা করে লিখলে মার্ক কি আসবে? বেশি আসবে। তাই চেষ্টা করবা প্যারা করে লেখার, কারণ প্যারা করে লিখলে প্যারাটি প্রত্যেকটা প্যারাতে আলাদা আলাদা ইনফরমেশন দেবা। একই জিনিস 3 লাইন লিখে প্যারা দেওয়ার দরকার নেই। একটা প্যারার মধ্যে একরকম ইনফরমেশন দিবা, সেকেন্ড প্যারাতে আরেক রকম ইনফরমেশন দিবা, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা কিন্তু কাজ করবা। আরেকটা বিষয় তোমাদের বলি, প্যারার মধ্যে বা ইনফরমেশনের মধ্যে কিছু মেন থিম থাকে। আমি ওই বিষয়গুলো নিয়ে তোমাদের কথা বলবো। তার আগে আরেকটা বিষয় 7 নাম্বার নিয়ে কথা বলবো। 7 নাম্বার হলো গ্রামার, স্পেলিং এবং রুলস। বিষয় দেখো, আমরা যখন ইংরাজি টিচার কোনো খাতা দেখেন, বিশেষ করে আমি ইংরাজির কথা বলবো, গ্রামারের কথা। ইংরাজি শিক্ষকরা যখন খাতা দেখেন, তারা কিন্তু বিগত বেশ অনেক বছর ধরে খাতাগুলো দেখছেন। তারা সেন্টেন্স, এমন অনেক সেন্টেন্স আছে যা গ্রামারের রুলস ফলো করে না। এই ধরনের সেন্টেন্সগুলো শিক্ষক যদি পান, তাহলে গ্যারান্টি তোমাকে ওখানে মার্ক কেটে দিবে।
স্পেলিং বলতে তোমার বানান যদি ভুল যায় মার্ক কেটে দিবে। এবং এই জন্য আমি তোমাদের বলি, তোমরা যে জিনিসগুলো পড়ো, যেমন ধরো প্যারাগ্রাফ পড়ো, কম্পোজিশন পড়ো, এগুলো পড়ো, সবগুলো গ্রামার থেকে পড়ো। কেননা গ্রামারে যে জিনিসগুলো দেওয়া থাকে ওগুলো কিন্তু অবশ্যই গ্রামাটিক্যাল রুলসগুলোকে ফলো করে থাকে। তাই চেষ্টা করবা গ্রামার থেকে সেই জিনিসগুলো পড়ার, যেন তুমি সেই জায়গাগুলো গ্রামাটিক্যাল ভুলগুলো না হয়। যদি কোনো শিক্ষার্থী গ্রামাটিক্যাল ভুল করে, তুমি গ্যারান্টি থাকো শিক্ষক, মানে একটা কথা শুনবা যে ইংরাজি শিক্ষকের গুদগুতি বেশি, ইনারা এত ভুল ধরবে তোমাকে যা বলার বাইরে। অন্য কোনো শিক্ষক ধরেন না ধরুক, ইংরেজি স্যাররা সবচেয়ে বেশি দেখবা মার্ক কাটে। এর কারণ হলো তারা জায়গায় জায়গায় ভুলগুলো অটোমেটিকলি বুঝতে পারে। গ্রামাটিক্যাল মিসিংগুলো তারা কিন্তু ইজি, তারা পড়বে না যে কি আছে, কিন্তু লাইন টু লাইন দেখে গ্রামাটিক্যাল মিসিংগুলো খুঁজে তোমাকে মার্ক কেটে দেবে। বানান ভুল থাকলে মার্ক কেটে দেবে। তাই গ্রামাটিক্যাল রুলস ফলো করে গ্রামার থেকে ওই জিনিসগুলো পড়ার সবসময় চেষ্টা করবা। তারপরে এক্সট্রা ইনফরমেশন, তুমি যে জিনিসগুলো লিখবা তার মধ্যে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার কথা চেষ্টা করবা। কেমন এক্সট্রা ইনফরমেশন? কেমন এক্সট্রা ইনফরমেশন বলতে, আমাদের সাপোজ আমি ধরো ইসলাম শিক্ষা লিখবো, আমি একটা ধর্ম, আমি ইসলাম শিক্ষা লিখবো, ইসলাম। তো ইসলাম শিক্ষা লিখলে আমি এক্সট্রা ইনফরমেশন হিসাবে কোনো আয়াত অথবা কোনো একটা হাদিসের দুই একটা লাইন, এগুলোকে এক্সট্রা পয়েন্ট আকারে এরকম উপস্থাপনা করবো। ধরলাম একটা হাদিস, আমি 2 লাইনের একটা হাদিস লিখলাম, আমি উপরে কিন্তু বিবরণ দিচ্ছি, উপরের বিবরণ দিচ্ছি, আমি হাদিসটাকে একটু আলাদাইভাবে হাদিসটাকে লিখে আবার 2 লাইন নিচে এইভাবে লিখবো, এরকম হাদিস উল্লেখ করবো। তো ধরো আমি ইসলাম বাদ দিয়ে আমি বিজিএস লিখবো, ঠিক আছে, বাংলাদেশ বিশ্ব পরিচয় অথবা হিস্ট্রি লিখবো। তখন আমি কি করব, আমি বিজিএস এর কোনো একটা আইন অথবা কোনো একটা সালের বিশেষত্ব 1 লাইনে লিখে দিব, ঠিক আছে। তো এই যে এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা পয়েন্ট, এইটা তোমার খাতাকে কিন্তু করবে। এই যে আয়াত লেখা, এই যে তোমার একটা হাদিস লেখা, এগুলো কিন্তু স্যারকে অ্যাট্রাক্টেড করে। এই জায়গায় কিন্তু তোমরা প্রত্যেকটা শিক্ষার্থীরা মার্ক বেশি পাবা। তো অবশ্যই এক্সট্রা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা, মাঝখানে সুন্দর করে কোনো একটা পয়েন্টে দেওয়ার চেষ্টা করবা। সেক্ষেত্রে এটা শিক্ষককে আকর্ষণ করে এবং এই জায়গায় শিক্ষকরা মার্ক বেশি দেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, ওভারঅল যত বেশি পয়েন্ট দিবা তত বেশি মার্ক পাবা। যত বেশি পয়েন্ট দিবা, পয়েন্টে দিতে পারলে মার্ক অটোমেটিকলি বেশি পাবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো এইটা, রাইট কারেক্ট অ্যান্সার দ্য ফার্স্ট কোশ্চেন। রাইট কারেক্ট অ্যান্সার দ্য ফার্স্ট কোশ্চেন। তুমি দেখবা এই কথাটার অর্থ হলো এরকম, আমরা যেমন রোল 1 2 3 এরা কিন্তু অটোমেটিকলি মার্ক বেশি পায়। কিভাবে? শিক্ষকরা জানে যে এই সকল শিক্ষার্থীরা ভালো, এখন ওই জায়গায় তো জানে না। তো তখন অনেক শিক্ষার্থীরা আমরা কি করি, প্রথম পৃষ্ঠা লিখে যে কোনো কারণবশত ভুল কাটা, ঠিক আছে। তো এই যে ফার্স্ট লুক, ঠিক আছে, প্রথম যেই তোমার খাতার যে একটা লুক, এই লুক বলে দিবে যে তুমি ব্যাড। তো প্রথম যে প্রশ্নের উত্তরটা লিখবা, সেই প্রশ্নের উত্তরটা কখনোই ভুল লিখবা না। ওই প্রশ্নের উত্তরে কোনো রকম কাটাকাটি করবে না। যতটুকু সুন্দরভাবে লেখা যায়, যতটুকু কমন উপযোগী লেখা যায় এবং যত বেশি ইনফরমেশন রাখা যায় ওই প্রশ্নের দিবা। কেননা সবসময় মনে রাখবে যে ফার্স্ট যেই দেখাটা, ফার্স্ট যেই তোমার উপরে যে একটা সেইটা কিন্তু সিদ্ধান্ত করে যে তোমার খাতা কেমন, তুমি কেমন, সামনে মার্ক পাবা কেমন। তো ফার্স্ট লুকে যদি তুমি শিক্ষককে ইমপ্রেস করতে পারো, যে তুমি দেখাতে পারো যে তুমি ভালো, শেষে যদি বাইচান্স খারাপও লেখো, শিক্ষক কিন্তু এটা মেনে নেবে, তাই না? তাই অবশ্যই ফার্স্ট লুকে কখনো ভুল করবে না। ওকে, এরপরে কথা হলো চেষ্টা করবা গাইড বইয়ের মতো করে লেখার, গাইড বইয়ের মতো করে লেখার চেষ্টা করবা। একটা বিষয় হলো সৃজনশীল লেখার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। আমরা নেক্সট ভিডিওতে সৃজনশীল সম্পর্কিত তোমাদের বিস্তারিত সবকিছু জানাবো। যারা সৃজনশীল সম্পর্কে এই নিয়মগুলো জানতে চাও এবং সৃজনশীল কিভাবে লিখলে মার্ক বেশি পাওয়া যাবে, তারা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের সাথে কথা বলতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করতে ভুলে গেছি, সেটা হলো যারা সাজেশন পিডিএফগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাও, তারা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কথা বলে একটা সাবজেক্ট মাত্র 100 টাকা এবং 13টা সাবজেক্ট নিলে পড়বে মাত্র 500 টাকা। তোমরা যারা এই সাজেশন পিডিএফগুলো আমাদের থেকে নিতে চাও, তারা এই ভিডিও ডেসক্রিপশনে অতি তাড়াতাড়ি আমাদের সাথে সংযুক্ত করো এবং আমাদের ফাইনাল সাজেশনগুলো নিয়ে মিনিমাম 70% হুবহু কমেন্ট পাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।